আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য। আজ জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে বিদ্যার্থীদের জন্য বিশেষ অনুষ্ঠানে শুনবেন ভারতের মহাকাশ অভিযান। এ বিষয়ে বলবেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের সহকারী অধ্যাপক ডক্টর তমাল বসাক এবং বেথুন কলেজের সহকারী অধ্যাপিকা ডক্টর রাখি পাল। চাঁদ মুখতার সরসীর আর শীতে চাঁদ হেরিছে চাঁদ মুখতার। কাজী নজরুল ইসলাম যখন এই গানটি লিখেছিলেন সেই স্বাধীনতা পূর্ব যুগে, তখন কি তিনি ভাবতে পেরেছিলেন যে চাঁদের অঙ্গ, যেটা কিনা আমাদের সৌন্দর্যের প্রতিভূ, সেই অঙ্গ কোনো মানুষ স্পর্শ করতে পারবে? মানুষের পদধূলি চাঁদের বুকে পড়বে? শুধু তিনি কেন, পরাধীন ভারতের কোনো মানুষই ভাবতে পারেনি যে স্বাধীনতার ৭৬ বছর পরে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোনো যান চাঁদের মাটি স্পর্শ করবে। সেই দিনটি অবশেষে সফল হল ২০২৩ সালের ২৩শে অগস্ট। যেদিন ভারতবাসীর এই স্বপ্ন সফল হল, সেদিন ছিল ভারতের পক্ষে গৌরবের দিন। এই গৌরবের দিনটি চিরস্মরণীয় করার জন্য ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করার জন্য ঘোষণা করলেন। তাই আজ ২০২৪ সালের ২৩শে অগস্ট প্রথম মহাকাশ দিবস। এই মহাকাশ দিবস ঘটনার গৌরবে আমেরিকা, সোভিয়েত রাশিয়া এবং চীনের। শুধু তাই নয়, ভারত অত্যন্ত সফলভাবে চাঁদের বুকে সফট ল্যান্ডিং প্রক্রিয়াটি করে দেখাতে পেরেছে এবং চাঁদের ল্যান্ডার মডিউলকে অত্যন্ত সফলভাবে অবতরণ করাতে পেরেছে। এই সফট ল্যান্ডিং প্রক্রিয়াটি হল যেখানে চন্দ্রযান তার ল্যান্ডার মডিউলটিকে অত্যন্ত নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় চাঁদ থেকে নিচে নামাবে এবং সেখানে সেটি চাঁদের বুকে সুন্দরভাবে নেমে তার বৈজ্ঞানিক গবেষণাগুলি সম্পূর্ণ করবে। এছাড়াও একটি বিশেষ ঘটনা যেটি আমরা বলতে চাইব এই উপলক্ষে, যে এই চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করেছে। এই দক্ষিণ গোলার্ধ হচ্ছে এমন একটি বিশেষ জায়গা, সেখানে ভারতবর্ষের আগে কোনো চন্দ্রযানই নামতে পারেনি। আমেরিকা, সোভিয়েত রাশিয়া বা চীন যারা ইতিমধ্যে সেখানে গেছে, তারা প্রত্যেকেই চাঁদের উত্তর গোলার্ধে নেমেছে এবং বৈজ্ঞানিক গবেষণাগুলি করেছে। ভারতবর্ষই বিশ্বের প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ গোলার্ধে নামার এবং এই দুঃসাধ্য কাজটি করার মতো বৈজ্ঞানিক সফলতা দেখাতে পেরেছে, যেটা ভারতবর্ষই প্রথম দেখাতে পেরেছে। চাঁদের দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে সমতল ভূপৃষ্ঠের পরিমাণ অনেক বেশি এবং দক্ষিণ গোলার্ধ তুলনামূলকভাবে অনেকটাই এবড়ো খেবড়ো। সেখানে খাদ, গহ্বর এবং পাহাড়ে পরিপূর্ণ। কারণ ইতিপূর্বে যেসব দেশ সফট ল্যান্ডিং করেছে তারা সেই কারণে, এই সব দুর্গমতার কারণেই দক্ষিণ গোলার্ধে যেতে পারেনি এবং উত্তর গোলার্ধে তাদের কাজ সম্পন্ন করেছে। ভারত প্রথম দেশ হিসেবে সেই দক্ষিণ গোলার্ধে শুধু নয়, দক্ষিণ মেরুর কাছাকাছি যাওয়ার গৌরব দেখাতে পেরেছে এবং সেখানে তাদের বৈজ্ঞানিক গবেষণাগুলি সম্পন্ন করেছে। একটা কথা না বললেই নয় যে এই চন্দ্রযান ৩ সমগ্র প্রক্রিয়াটিতে খরচ করেছে মাত্র ৬০০ কোটি টাকা। এই যে টাকার পরিমাণটি যে কোনো মহাকাশ গবেষণার ক্ষেত্রে খুব বেশি নয়। যেসব নিন্দুকেরা বলছেন যে এই গরিবের দেশে এত টাকা খরচা করার কি দরকার, এটা বিলাসিতা মাত্র, তাদের উদ্দেশ্যে জানাই যে আমাদের বলিউডের খুব সাধারণ কোনো সিনেমার বাজেট এর তুলনায় অনেক বেশি। কম খরচে সফলভাবে মহাকাশ অভিযান করার ক্ষেত্রে ভারতবর্ষ এখন পথিকৃৎ। বিশ্বের বিভিন্ন দেশ যাদের অর্থনৈতিক অবস্থান ভারতের তুলনায় কম মজবুত, তারা এখন ভারতবর্ষকে দেখে উৎসাহিত হয়ে উঠেছে, তাদের নিজস্ব মহাকাশ অভিযান প্রকল্প শুরু করবে। তাই ভারতবর্ষ গোটা বিশ্বের কাছে, বিশেষত তৃতীয় বিশ্বের কাছে একটি বিশেষ অনুপ্রেরণা। শুধু
যে তার খরচটি কম, সেই ব্যাপারটি ভাবলেই যে এই গবেষণা বা এটি খুব সীমিত সেটি ভাবলে চলবে না। এই প্রজ্ঞান এবং রোভার এবং বিক্রম ল্যান্ডার এরা দুজনে কিন্তু অত্যন্ত সফলভাবে চাঁদের বুকে নেমেছে। রোভার চাঁদের বুকে চাঁদের বিভিন্ন জায়গা জুড়ে হাঁটাহাঁটি করেছে এবং গবেষণার ফলে সেই তথ্য, সমস্ত যে বিভিন্ন রাসায়নিক এবং ভৌগোলিক যে তথ্য, সেগুলিকে চাঁদের থেকে ইসরোর গবেষণাগারে সফলভাবে পৌঁছে দিতে পেরেছে এবং আমাদেরকে ভারতবাসী হিসেবে অত্যন্ত একটি গৌরবের স্থানে পৌঁছে দিতে পেরেছে। এছাড়াও চন্দ্রযান 3 চন্দ্রপৃষ্ঠে একটি বিরল ঘটনা পর্যবেক্ষণের সাক্ষী থেকেছে। সেটি হল চন্দ্রকম্পন। আমরা ভূপৃষ্ঠে ভূমিকম্পের কথা সবাই জানি। তার কারণ কি বলতো? তার কারণ পৃথিবীর অভ্যন্তরস্থ টেকটনিক প্লেটগুলি নিজেদের মধ্যে আন্দোলিত হয়। কিন্তু চন্দ্রে যেহেতু কোনো প্লেট নেই, তাই চন্দ্রকম্পন একটি বিরল ঘটনা। আমাদের চন্দ্রযানের এই অবস্থানের এই মাত্র 14 দিনের মধ্যে এই বিরল ঘটনার সাক্ষী হতে পেরেছে চন্দ্রযান। এই ঘটনাটি অ্যানালিসিস করে আমাদের ল্যাবে চন্দ্রকম্প সম্বন্ধে অনেক তথ্য আমরা জানতে পারব। এটি আমাদের বিজ্ঞানের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি অবজারভেশন। এ তো গেল ল্যান্ডার এবং রোভারের কথা। এবার আমরা ফিরে আসি যে প্রোপালশন মডিউলটি, যেটি চাঁদের বুকে নামেনি কিন্তু সেটি চাঁদের চারদিকে ঘুরে বেড়াচ্ছে এবং চন্দ্রপৃষ্ঠের দিকে তাকিয়ে আছে। সেই প্রোপালশন মডিউলের গায়ে একটি বিশেষ যন্ত্র লাগানো আছে, বলা ভালো যে বিশেষ ক্যামেরা লাগানো আছে। সেই ক্যামেরাটার নাম হচ্ছে SHAPE, যেটার নাম হচ্ছে স্পেকট্রোপোলারিমেট্রি অ্যান্ড হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ। সেটি কি করছে? সেটি চন্দ্রের চারদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর ছবি তুলছে। আমাদের মনে রাখতে হবে, চন্দ্রের ছবি তুলছে না, পৃথিবীর ছবি তুলছে এবং একটি বাসযোগ্য গ্রহের কি কি চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে পারে সেটা বোঝার চেষ্টা করছে। বৈজ্ঞানিকরা এই তথ্যটি সংগ্রহ করছেন তার কারণ তারা নিকট ভবিষ্যতে এই তথ্যগুলিকে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তারা সৌরজগতের বাইরে অনেক দূরে যেসব নক্ষত্র এবং তাদের যে গ্রহমণ্ডলী রয়েছে, সেই গ্রহমণ্ডলীগুলির যে ছবি তোলা এবং সেই গ্রহমণ্ডলীগুলি ছবি তুলে সেই ছবির সাহায্যে সেইখানে প্রাণের অস্তিত্ব সম্বন্ধে আছে কি নেই সেইটি বোঝার চেষ্টা করছে। এবার আমরা বলতে পারি যে চাঁদের বুকে ভারতীয় মহাকাশ গবেষণার এটি তৃতীয় অভিযান। এর আগে চন্দ্রযান 1 এবং চন্দ্রযান 2 এই বিশেষ দুটি অভিযান হয়েছে। চন্দ্রযান 1 সম্বন্ধে বলতে গেলে আমাদের বলতে হয় যে এই চন্দ্রযান 1-এ কোনো ল্যান্ডিং এর কোনো প্রক্রিয়া ছিল না। এটিতে কেবলমাত্র একটি অরবাইটার ছিল, যে অরবাইটার চন্দ্রের চারদিকে সুষ্ঠুভাবে ঘুরে বেরিয়েছে, চন্দ্রের বিভিন্ন ছবি তুলেছে এবং পৃথিবীকে পাঠিয়েছে। এবং এখান থেকে একটি ইম্প্যাক্টার প্রোব বলে একটি বিশেষ যন্ত্রকে চাঁদের দক্ষিণ গোলার্ধের পৃষ্ঠে ছুঁড়ে ফেলা হয়, যেটাকে ইম্প্যাক্ট বলে। এর ফলে কি হয়, সেই ইম্প্যাক্টের ফলে সেটি গিয়ে চাঁদের বুকে আছড়ে পড়ে এবং নষ্ট হয়ে যায়। কিন্তু এই নষ্ট হবার আগে এরা চাঁদের ভূপৃষ্ঠের কাছাকাছি যেয়ে চাঁদের বিভিন্ন ছবি তুলে এবং বিভিন্ন বিশ্লেষণ করার সুযোগ পায় এবং সেই তথ্য ইসরোকে পাঠানোর সুযোগ পায়। এছাড়াও যদি আমাদের চন্দ্রযান 2 নিয়ে বলতে হয়, চন্দ্রযান 2 এবং চন্দ্রযান 3 তারা খুবই কাছাকাছি এবং বৈজ্ঞানিক তাদের উদ্দেশ্য খুবই কাছাকাছি। কিন্তু সমস্যা হলো সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে চন্দ্রযান 2 অভিযানটি আপাতভাবে ব্যর্থ, কিন্তু আসলে সেটি নয়। চন্দ্রযান 2 এর ল্যান্ডারটি চাঁদের বুকে ভেঙে পড়ায় সফট ল্যান্ডিং প্রক্রিয়াটি ব্যর্থ হলেও এর যে চন্দ্রযানের যে অরবাইটার মডিউলটি আছে চন্দ্রযান 2 এর, সেটি শুধু চন্দ্রযান 2 এর সময় নয়, চন্দ্রযান 3 এর সময়ও যোগাযোগে তথ্য প্রেরণে বিশেষভাবে সাহায্য করেছে। এ তো গেল চাঁদের কথা। মহাকাশ দিবসে এসে মহাকাশ নিয়ে আলোচনা করব না, তা কি হয়? এই বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যের অপার রহস্যে মুগ্ধ হয়ে থেকেছে কোটি কোটি বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। কবিগুরুর ভাষায়, মহাদেশে মহাকাশে মহাকালো মাঝে
আমি মানব একাকী ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে। বাঙালি তথা ভারতবাসীর এই বিস্ময়কে বাস্তবায়নের কারিগর আমাদের এই মুহূর্তে আলোচ্য। বলতো কি তার নাম? ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তার যে বিভিন্ন ঐতিহাসিক জার্নি এবং তার বিভিন্ন অ্যাচিভমেন্টস, সেগুলো নিয়ে একটু আলোচনা করা আজকের দিনে বিশেষভাবে প্রয়োজন। এটি প্রথম তৈরি হয় 1969 সালের 15ই আগস্ট, আজ থেকে প্রায় 55 বছর আগে। সেটি প্রতিষ্ঠা করেছিলেন বিভিন্ন দিকপাল বিজ্ঞানীরা। তাদের মধ্যে অন্যতম ছিলেন বিক্রম সারাভাই। প্রথম দিকে বলাই বাহুল্য যে টেকনোলজি অত উন্নত ছিল না। সেই সময় 1969 একটি বিশেষ সাল, কারণ সেই 1969 সালেই নাসা অ্যাপোলো 11 অভিযানের মাধ্যমে চাঁদে পৌঁছে দিয়েছে মানুষ। সুতরাং সেই সময় আমাদের নাসা চলে গিয়েছে চাঁদে এবং আমাদের মহাকাশ গবেষণার স্বপ্ন সবে শুরু হচ্ছে। সুতরাং এটি একটি বিশেষ ঘটনা। তবে ইসরো খুব তাড়াতাড়ি তাদের প্রযুক্তিকে উন্নত করতে শুরু করে এবং 1975 সালে আর্যভট্ট উপগ্রহকে তারা পাঠায়। তবে একটা কথা বলা বাহুল্য, সেটি কিন্তু তারা সোভিয়েত রাশিয়ার সাহায্য নিয়ে পাঠিয়েছিল। আমাদের একা পাঠানোর মতো সামর্থ্য বা টেকনোলজি তখনও তৈরি হয়নি। এরপর যে বিখ্যাত নানান ঘটনা ঘটে, এর মধ্যে উল্লেখযোগ্য হল 2009 সালে একটি ঘটনা, যেখানে 2009 সালে ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চ স্তরে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, যেটি প্রায় ভূপৃষ্ঠ থেকে 30-40 কিলোমিটার উপরে, সেখানে ব্যাকটেরিয়ার আবিষ্কার করে ফেলে অতিবেগুনি টেকনোলজির সাহায্যে। এবং সেইখানে যে আমাদের ভূপৃষ্ঠ থেকে অত উঁচুতেও যে আণবিক প্রাণের অস্তিত্ব, সেইটা আবিষ্কার করে তারা আলোড়ন ফেলে দেয়। সত্যি বলতে কি, এছাড়াও ইসরোর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার, তার মধ্যে হচ্ছে যে একটিকে বলা হয় PSLV, অর্থাৎ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, এবং এটি হচ্ছে একটি সম্পূর্ণ ভারতীয় নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট, যার সাহায্যে তারা বহু সফল কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠিয়েছে এবং গবেষণায় সাহায্য করেছে। এছাড়াও PSLV সম্বন্ধে বলতে গেলে একটা ইম্পর্টেন্ট কথা আমাদের বলতে হয়, সেটা হচ্ছে 2012 সালে যে PSLV রকেটটি পাঠানো হয়, সেটি ছিল ইসরোর 100তম রকেট অভিযান, এবং সেই অভিযানে স্পট বলে একটি বিশেষ জাপানি উপগ্রহকে পাঠানো হয় মহাকাশে। আমরা জানলে আরো অবাক হয়ে যাব যে ইসরো যে কেবল নিজেদের উপগ্রহ পাঠাচ্ছে তা কিন্তু নয়। তারা বর্তমান যুগে অন্যতম পথিকৃৎ হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বের কাছে। সারা বিশ্বের উন্নত দেশের বিভিন্ন উপগ্রহকে ইসরো পাঠাতে সাহায্য করছে এবং এই পৃথিবীর মানুষদের হাতছানি দিয়ে বলছে, নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি? সুতরাং ইসরোর যে কৃতিত্ব, সেটা এখন মহাকাশ গবেষণায় পৃথিবীতে অগ্রগণ্য দেশের মধ্যে গণ্য করা যায়। সুতরাং আমরা আমাদের ইসরোর গবেষণা আমাদের কেবলমাত্র পৃথিবী আর চাঁদের মধ্যে সীমাবদ্ধ নেই। 2013-14 সালে সফলভাবে একটি কৃত্রিম উপগ্রহকে পাঠানো হয়, যার নাম মঙ্গলযান।
এটি পাঠানোর ক্ষেত্রে ইসরো প্রথম অভিযানেই সফল হয়। প্রথমবার পাঠানোর অ্যাটেম্প নিয়ে প্রথমবারই সফলভাবে মঙ্গলের অরবিটে পাঠাতে সক্ষম হয় এবং সেটি সেখানে পৌঁছে মঙ্গল গ্রহের প্রচুর হাই রেজলিউশন ছবি তোলে, আমাদেরকে পাঠায়। সুতরাং আমাদেরকে মঙ্গল গবেষণার ক্ষেত্রে আর অন্যান্য কোনো বিদেশের মহাকাশ সংস্থার সাহায্যের মুখাপেক্ষী থাকতে হয় না। আমাদের নিজস্ব তথ্য জোগাড় করে আমরা নিজেদের মতো নিজেদের গবেষণা করতে পারি। এবং এখানেও সেই আগের কথাটা আরেকবার বলতে হয়, এই মঙ্গলযান প্রজেক্টেও আমাদের খরচ হয়েছিল মাত্র 400 কোটি টাকা। আমরা যেমন চন্দ্রযান 3 এর কথা একটু আগে বললাম, সেখানে 600 কোটি, এটি 400 কোটিতেই আমরা মঙ্গলে পৌঁছেছি, যেটি এখনো পর্যন্ত আমরা বলতে সত্যি খুবই গৌরব বোধ করছি। এখনো পর্যন্ত নাসা বা অন্যান্য কোনো সংস্থা এত কম বাজেটে এই ঘটনাটি করে দেখাতে পারেনি। এরপর পিএসএলভির পরে আমরা তাদের পরবর্তী যে আরো উন্নত রকেট, সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে জিএসএলভি, যেটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এটাও সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এবং এটি পিএসএলভির তুলনায় অনেক শক্তিশালী। এটি প্রায়, আপনারা শুনলে অবাক হবেন, এটি প্রায় 2 থেকে 2.5 টন ওজনের কৃত্রিম উপগ্রহকে অনায়াসে, উদাহরণ হিসেবে বলতে পারি চাঁদের বা অন্যান্য গ্রহের কক্ষপথে পৌঁছে দিতে পারে এবং সেটা পৌঁছে দিয়ে সফলভাবে এই কাজটাকে সম্পন্ন করতে পারে। এ তো গেল ইসরোর গৌরবের কথা। ইসরোর যে আগামী মহাকাশ অভিযানের প্রকল্পগুলি আসছে সেগুলো কিন্তু আরো আকর্ষণীয়। সেগুলো মহাকাশকে আরো জানার এবং আরো বোঝার আমাদের যে ইচ্ছে, সেই ইচ্ছেগুলিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। মহাকাশের বিভিন্ন প্রান্তে আরো কি কি যে নতুন বিস্ময় ছড়িয়ে আছে তা জানার জন্য মানুষ সদা তৎপর। কবিগুরুর ভাষায়, ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি। এই প্রসঙ্গে বলে রাখি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন বিজ্ঞানের গবেষণার বিষয়গুলিকে জনসাধারণের বোঝবার উপযোগী করে একটি বই লিখেছিলেন, যার নাম বিশ্ব পরিচয়। এই বইটি স্বাধীনতা পূর্ব যুগে লেখা হলেও এখনো কিন্তু বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে খুব ফান্ডামেন্টাল জিনিসগুলি বোঝার জন্য খুবই উপযোগী। সেই বইয়ের মহাকাশ পর্বে তিনি মহাকাশের বিস্তার সম্বন্ধে স্যার জিন্সের লেখা একটি উপমা ব্যবহার করেছিলেন। উপমাটি হল, সমগ্র হাওড়া স্টেশন থেকে আর সমস্ত কিছু খালি করে ফেলে কেবলমাত্র 6টি ধুলির কণা, বুঝতে পারছো, 6টা মাত্র ধুলোর কণা যদি ছড়িয়ে দেওয়া যায়, তবে আকাশে নক্ষত্রদের পরস্পর দূরত্ব এই ধূলিকণাদের বিচ্ছেদের সাথে কিছু পরিমাণে তুলনীয় হতে পারবে। বিগত কয়েক দশক ধরে ইসরো এবং বিশ্বের বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা বিভিন্ন কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশস্থিত বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন দূরবীক্ষণ যন্ত্র ইত্যাদির মাধ্যমে মহাকাশের দূরবর্তী এই অজানাকে জানার চেষ্টা করেছে অনবরত এবং নিরন্তর। আমাদের নিকটবর্তী নক্ষত্র সূর্য, যাকে আমরা যুগ যুগ ধরে দেবতা হিসেবে পুজো করে এসেছি, তার কত নাম, আদিত্য, ভানু, সবিতা, অরুণ, অর্ক। বাংলা সাহিত্যে তার বহু উল্লেখ আছে। কান্তকবি রজনীকান্ত সেনের এই গানটি আমাদের মন মুগ্ধ করে। ওই যে হ্যারো স্নিগ্ধ সবিতা উদিছে পূরব গগনে, ওই যে হ্যারো স্নিগ্ধ সবিতা উদিছে পূরব গগনে, কান্ত জল কিরণ ভিতরে ডাকিছে সুপ্তি মগনে। 2023 সালটি ইসরোর এবং ভারতবর্ষের মহাকাশ গবেষণায় একটি অন্যতম সাফল্যমণ্ডিত বছর। কারণ 2023 সালেই প্রথম চন্দ্রযান 3 সফট ল্যান্ডিং করে
এবং আমাদের ভুললে চলবে না যে 2023 সালেই আদিত্য এল1 প্রকল্পের মাধ্যমে আমরা সূর্য অভিযানও সফলভাবে এগিয়ে যেতে পেরেছি। আদিত্য এল1কে পাঠানো হয়েছে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট বলে একটি বিশেষ জায়গায়, যেটি পৃথিবী এবং সূর্যের যে সংযোগ রক্ষাকারী যে রেখা, সেই রেখায় পৃথিবী এবং সূর্যের মোট দূরত্বের মাত্র 1% পৃথিবী থেকে দূরে অবস্থিত। এবং সেইখানে সেই ল্যাগ্রাঞ্জ পয়েন্টে আদিত্য এল1 উপগ্রহটি থেকে সূর্য থেকে আসা সমস্ত রকমের শক্তিশালী কণা, রশ্মি এবং করোনামণ্ডল থেকে আগত বিভিন্ন রকমের শক্তিশালী কিরণের অনবরত পর্যবেক্ষণ করে চলেছে। এই প্রসঙ্গে আমরা বলতে পারি এর মাঝখানে আদিত্য এল1 এবং সূর্যের মাঝখানে কি আর কোন রকম কোন বাধা বা এমন কোন মুহূর্ত আসবে না যখন সেটা সূর্য আড়াল করে ফেলতে পারবে। সুতরাং এটি একটি ইউনিক এবং সেটা বলতে পারি যে অদ্বিতীয় একটি ব্যবস্থা, যেটি সূর্য গবেষণায় ভারতবর্ষকে অনেক দূরে এগিয়ে দিয়েছে। এছাড়াও বলতে খুবই গৌরবের, ইসরো এখন কাঁধে কাঁধ মিলিয়ে নাসার সঙ্গে কাজ করছে। তারা দুজনে মিলে একটি ইমেজিং র্যাডার, যেটি মোট খরচ প্রায় $1.5 বিলিয়ন, সেই $1.5 বিলিয়ন মধ্যে কিছু টাকা ইসরো এবং বাকিটা নাসা দুজনে মিলে খরচ করে এটি করছে। এটির পোশাকি নাম হচ্ছে নাইজার, নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার। এটি এল ব্যান্ড এবং এস ব্যান্ড বলে দুটি বিশেষ ব্যান্ডের মাধ্যমে ভূপৃষ্ঠের ছবি তুলবে। মহাকাশের অত প্রায় 400 কিলোমিটার উচ্চতায় বসে সেখান থেকে ভূপৃষ্ঠের ছবি তোলা এবং খুব হাই রেজলিউশন ছবি তোলার যে কঠিন কাজটা, সেটাই করতে চলেছে এই র্যাডার। এবং এই র্যাডার সেই ছবি তোলার মাধ্যমে পৃথিবীর জলবায়ু পরিবর্তন, ভৌগোলিক পরিবর্তন এবং আসন্ন দিনে যে বিভিন্ন রকম জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা মানব সভ্যতা ফেস করতে চলেছে, সেইগুলো থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই নিয়েই গবেষণা করবে এই বিশেষ নাইজার উপগ্রহটি। এবার আমরা আলোচনা করব ইসরোর পরবর্তী অভিযান নিয়ে। চাঁদ, সূর্য, র্যাডার তো জানা হলো। আমরা রোজ সন্ধেবেলা এবং ভোরবেলায় আকাশে কোন তারা বা কোন গ্রহকে দেখতে পাই জানো কি? একটা গানের মাধ্যমে বলি, রবীন্দ্রসঙ্গীত। দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায়, চায় শুকো তারা আঁখি মেলি চায়। দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায়। গানে এটা শুকতারা হলেও আমরা যারা ছোটবেলায় ভূগোলের বই পড়েছি তারা সবাই জানি যে শুকতারা আসলে তারা নয়, এটি একটি গ্রহ, সূর্য থেকে দ্বিতীয় নিকটবর্তী গ্রহ। বুধের পরেই এর স্থান। চাঁদ আর সূর্যের পরে ইসরোর পরবর্তী গন্তব্য হতে চলেছে এই শুক্র গ্রহ বা ভেনাস। ইসরো শুক্রায়ন বলে একটি উপগ্রহ তৈরি করছে। 2017 সাল থেকেই তা তৈরির কাজ শুরু হয়ে গেছে। সেটি খুব সম্ভবত আগামী বছর পৃথিবী থেকে রওনা দেবে এবং কয়েক মাসের মধ্যেই শুক্র গ্রহ তার অরবিটে গিয়ে পৌঁছবে, শুক্র গ্রহের ছবি তুলবে এবং ছবি তুলে সেখানকার তাদের যে আবহাওয়া মণ্ডলের কম্পোজিশন, তার পৃষ্ঠের যা কম্পোজিশন, সেগুলো পৃথিবীকে আমাদেরকে আরো ডিটেলে জানতে সাহায্য করবে। এতদিন আমরা যেটা নাসা বা ইসার আমরা সাহায্যে জেনে এসেছি, হয়তো সামনে বছর কি তারপরের বছর থেকে এটা আমরা স্বাধীনভাবে নিজেদের প্রযুক্তিতেই জানতে পারবো। এগুলো তো সবই বিভিন্ন গ্রহ এবং চাঁদের কথা তো বুঝলাম। এরপর একটি বিশেষ ইন্টারেস্টিং, যেটা ইসরো এখনো পর্যন্ত একেবারেই করেনি, সেটি হচ্ছে মহাকাশে মানুষকে পাঠানোর ব্যাপার। এখনো পর্যন্ত যে উপগ্রহগুলি মহাকাশে পাঠানো হয়েছে সেগুলোতে কোনোটিতেই মানুষ নেই, সেগুলো স্বয়ংক্রিয় যন্ত্র। এবার যে প্রজেক্টটি ইসরো নিয়েছে সেটির নাম গগনযান, এবং গগনযানে মানুষকে প্রায় 3 থেকে 400 কিলোমিটার ভূপৃষ্ঠের উপরে পাঠানো হবে, সেখানে থাকবে এবং সেখানে তারা মানুষ গিয়ে, আমাদের ভারতীয়রা গিয়ে সেখানে বৈজ্ঞানিক গবেষণা করবে। অলরেডি 4 জন বিশেষ প্রশিক্ষিত যারা মহাকাশ যাত্রী হতে চলেছেন তাদেরকে অলরেডি নির্বাচন করা হয়ে গেছে এবং তাদেরকে ট্রেনিং এর প্রক্রিয়া চলছে, এবং যেটি সম্পন্ন হলেই সামনে 1-2 বছরের মধ্যে এই গগনযান লঞ্চ করবে। আমরা জানি যে ভারতবর্ষ থেকে প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা, যিনি সফলভাবে মহাকাশে পৌঁছান এবং সেখান থেকে ফিরে আসেন। আমাদের মনে রাখতে হবে ভারতের প্রকল্পে কিন্তু যাননি তিনি গিয়েছিলেন সোভিয়েত রাশিয়ার একটি
একটি বিশেষ প্রকল্পে 1984 সালে, যার নাম সয়ুজ T-11। তিনি প্রায় 7 দিন মহাকাশে ছিলেন বেশ কিছু মহাকাশচারীদের সাথে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে উইং কমান্ডার রাকেশ শর্মার বার্তালাপ আমরা প্রায় সবাই শুনেছি। সেটি ছিল ভারতবর্ষের ইতিহাসের একটি বিশেষ গর্বের অধ্যায়। যে কোনো মহাকাশ অভিযানের মানুষের ক্ষেত্রে যাদেরকে পাঠানো হয় তাদের সাথে ব্যাকআপে 1-2 মহাকাশচারীদেরকে রেখে দেওয়া হয়, যাতে করে যাকে পাঠানো হচ্ছে তিনি যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন বা কোনো সমস্যা হয়, যাকে ব্যাকআপে রাখা হয় তিনি যেতে পারেন। এই রাকেশ শর্মার ক্ষেত্রে উইং কমান্ডার রভিশ মালহোত্রা তাকে রাখা হয়েছিল এবং তিনি ব্যাকআপে ছিলেন। কিন্তু মজার কথা যে রাকেশ শর্মা সম্পূর্ণ সফলভাবে মহাকাশে পৌঁছন এবং তার কাজ সম্পন্ন করেন। সুতরাং রভিশ মালহোত্রা কাব্যে উপেক্ষিত নায়ক হিসেবেই আজও রয়ে গেছেন। এছাড়াও 2035 সালে ভারতবর্ষের ইসরো একটি নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করে মহাকাশে প্রেরণ করতে চলেছে। এটি নামও ঠিক হয়ে গেছে, এটির নাম হবে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন এবং সেটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে কোলাবোরেশনে কাজ করবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, জগতের আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতের আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো অঙ্গ মম মানব জীবন, জগতের আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। মানব জীবন ধন্য করার জন্য অনেকেই চাইছেন জীবনে অন্তত একবার মহাকাশ অভিযানের সাক্ষী হতে। সত্যি বলতে এই মহাকাশ অভিযান ব্যাপারটি নিঃসন্দেহে ভীষণ খরচ সাপেক্ষ, কিন্তু এখনকার দিনে প্রযুক্তিগতভাবে অসম্ভব নয় এবং সেই দুঃসাধ্যকে সম্ভব করতে অনেকগুলি বেসরকারি সংস্থা আজকালকার দিনে এগিয়ে এসেছে এবং বিভিন্ন স্টার্টআপ কোম্পানি তারা কাজ করছে। তারা বিভিন্ন যারা হয়তো পেশাদার মহাকাশ যাত্রী নয় তাদেরকে নিয়ে মহাকাশে গিয়ে ঘুরিয়ে এসে একটা নতুন ধরনের একটা ব্যাপার চলছে। এবং তাছাড়া সত্যি কথা বলতে কি, এই মহাকাশ গবেষণা আজকাল বিশেষ কিছু মহাকাশ গবেষণা সংস্থার মধ্যে নেই এবং সেটা তাদের বিভিন্ন সংস্থা আরো অন্যান্য রয়েছে, তারা তুলনামূলকভাবে হয়তো একটু ছোট, তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে এই যে গবেষণার যে সুফল, এই যে প্রযুক্তির যে উন্নতি, সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা চলেছে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আমার সংস্থা ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স ঠিক একই ভাবে কাজ করে চলেছে এবং সেই সংস্থার এখন বয়স মাত্র 25 বছর, কিন্তু তারা অলরেডি 100-র উপর সফল স্ট্র্যাটোস্ফেরিক বেলুন অভিযান করে ফেলেছে। এই বেলুনগুলি প্রায় 40-45 কিলোমিটার মাটির ওপরে ওঠে এবং সেখানে যে পেলোড থাকে তার মধ্যে যে মহাজাগতিক রশ্মি এবং যে গামা-রে, এক্স-রে, যেগুলো মহাকাশের বিভিন্ন দূরবর্তী প্রান্ত থেকে আসছে, সেগুলিকে সংগ্রহ করার মতো সেখানে ডিটেক্টর অলরেডি বসিয়ে পাঠানো হয়। এবং এগুলো সুবিধে হলো, এগুলো কিছু মহাকাশে কিছুক্ষণ থাকার পর যখন বেলুনের তার কাজ সম্পন্ন হয় তখন সেটি প্যারাশুটের মাধ্যমে পৃথিবীর বুকে আবার ফিরে আসে এবং ফিরে আসার পরে দেখা যায় যে সেটি সেখান থেকে আমাদের যে তথ্য সেটাকে রিকভার করা হয় এবং সেটার সম্বন্ধে তুলনামূলকভাবে অনেক কম বাজেটে, এই ধরনের যে রকেট অভিযান বা ইত্যাদির থেকে অনেক কম বাজেটে সফলভাবে গবেষণা করা সম্ভব হয় এবং ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স সেটি করে চলেছে। এইটি ছাড়াও আমাদের ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স কলকাতার বুকে বসে নিজেদের রকেট প্রোগ্রাম করার জন্যও গবেষণা চালিয়ে যাচ্ছে এবং সেখানের জন্য কাজও চলেছে খুবই জোর কদমে এবং আমরা হয়তো খুব শিগগিরই সেই প্রকল্প রূপায়িত হতে দেখব আগামী 2-1 বছরের ভেতরেই, যাতে আমাদের পৃথিবী হয়ে ওঠে বাসযোগ্য। কান্তকবি রজনীকান্ত সেনের কথায়, তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা, তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা,
ঊর্ধ্বে চাহ অগণিত মনি রঞ্জিত নভনীলাঞ্চলা ঊর্ধ্বে চাহ অগণিত মনি রঞ্জিত নভনীলাঞ্চলা। এতক্ষণ শুনলেন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে বিদ্যার্থীদের জন্য বিশেষ অনুষ্ঠান ভারতের মহাকাশ অভিযান। এ বিষয়ে আজ বললেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের সহকারী অধ্যাপক ড তমাল বসাক এবং বেথুন কলেজের সহকারী অধ্যাপিকা ড রাখি পাল। বিদ্যার্থীদের জন্য এখানেই শেষ হল আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে এবং এফএম প্রচার তরঙ্গে কলকাতা কেন্দ্র থেকে 107 মেগাহার্টজে।